তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বর্তমান বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এক্সপেক্টর। গত 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর যখন ধূলিকণা প্রায় থিতিয়ে আসতে শুরু করেছে, তখন রাজনৈতিক মানচিত্রের সবচেয়ে বড় আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান। দীর্ঘ 1.5 দশকের নির্বাসন কাটিয়ে তারেক রহমান যখন ফিরেছেন, তিনি কি শুধু একটা দলের নেতা হিসেবে ফিরলেন, নাকি নতুন বাংলাদেশের কোনো বিকল্প রূপরেখা নিয়ে আসলেন? সেদিকেই তাকিয়ে আছে তার বন্ধু থেকে সমালোচকরা, কর্মী সমর্থক থেকে প্রতিপক্ষরা। এখানে সবার সবচেয়ে বেশি নজর থাকছে কোন রাজনীতি হাজির করছেন তারেক রহমান, কারণ তিনি ইদানিং একটা শব্দবন্ধ খুব ব্যবহার করছেন, রেইনবো নেশন বা রংধনু জাতি। নিশ্চয়ই সবার মনে এই প্রশ্ন জাগে যে রংধনু আসলে কি। বছরের পর বছর ধরে বাংলাদেশে যে মেরুকরণের রাজনীতি চলছে, যেখানে এক পক্ষ ক্ষমতায় আসলে অন্য পক্ষকে নিশ্চিহ্ন করতে চায়, তারেক রহমান সম্ভবত সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার বার্তা দিতে চাইছেন। বাংলাদেশ বর্তমানে রাজনৈতিকভাবে চরমভাবে পোলারাইজড। এক দল অন্য দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে লিপ্ত। বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই রংধনু দর্শনের মূলে রয়েছে জাতীয় ঐক্য, যেখানে ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবার সহ অবস্থান নিশ্চিত হবে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘদিনের প্রতিশোধের রাজনীতি কি এত সহজে মুছে ফেলা যায়? এই প্রশ্নকে যদি আমরা এখন একটু আলাদাও রাখি, আমরা দেখছি বিএনপি গত কয়েক বছর থেকে বলে আসছে রাজনীতিতে তারা একটা গুণগত পরিবর্তন আনতে চায়। তারই প্রেক্ষিতে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবকে অনেকেই আধুনিক রাষ্ট্র গঠনের একটা গাইডবুক হিসেবে দেখছে। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবনাটি মূলত রাষ্ট্র সংস্কারের একটি নকশা। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং মানবাধিকার রক্ষা। এই 31 দফা দেশের সুশীল সমাজ ও তরুণ প্রজন্মের একটি বড় অংশকে আকৃষ্ট করেছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এক নায়কতন্ত্রের পথ বন্ধ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, তারেক রহমান ফেরার পর বিএনপির তৃণমূলের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বর্তমান সরকারের প্রশাসনিক দুর্বলতাকে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে চ্যালেঞ্জটা অন্য জায়গায়। ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে দেয়া বা ভাগ করে নেয়ার নজির বাংলাদেশের ইতিহাসে বিরল। 31 দফা বাস্তবায়ন করতে হলে তারেক রহমানকে নিজের দলের ভেতরেও এক বিশাল মনস্তাত্ত্বিক সংস্কার করতে হবে। জোট রাজনীতির সমীকরণে সব অংশীদারকে এই দফায় একমত রাখা কঠিন হবে বলে মনে করছেন অনেকেই। আর এই জোট রাজনীতির জামানায় এই চ্যালেঞ্জের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নেতাকে এখানে সর্বজন গৃহীত হতে হয়, তার কোনো দাগ থাকা যাবে না। কিন্তু তারেক রহমানের রয়েছে অতীতের কিছু নেতিবাচক অধ্যায়। হাওয়া ভবন এবং 2001 থেকে 2006 মেয়াদের দুর্নীতি ও উগ্রবাদের মদদ দেওয়ার যে অভিযোগগুলো আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক কিছু সংস্থা তুলেছিল, তা আজও জনমনে রয়ে গেছে। বিশেষ করে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটি তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় বোঝা। যদিও বিএনপি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, কিন্তু এখন তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে তিনি গত 15 বছরে আন্তর্জাতিক রাজনীতির যে শিক্ষা নিয়েছেন, তাতে হাওয়া ভবন সংস্কৃতির কোনো স্থান নেই। তাকে সাধারণ মানুষের মনে গেঁথে থাকা দুর্নীতি ও কর্তৃত্ববাদের ইমেজ ধুয়ে মুছে ফেলতে হবে তার কাজের মাধ্যমে, ধর্ম এবং রাজনীতিতে বিশেষ ঐক্যের মাধ্যমে। একই সাথে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে তারেক রহমানের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা হবে উগ্রবাদ দমন। অতীতে জেএমবি বা চরমপন্থীদের উত্থান নিয়ে তারেক রহমানের দিকে আঙ্গুল তোলা হয়েছিল। যদিও 2001 থেকে 2006 প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, সাম্প্রতিক বছরগুলোতে তারেক রহমান তার বক্তব্যে বারবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে কোনোভাবেই উগ্রবাদের উত্থান এখন আর দেখতে চায় না। তারেক রহমান যদি ক্ষমতায় আসতে চান বা রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে চান, তবে তাকে প্রমাণ করতে হবে যে তিনি চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। সমালোচকদের মতে বিএনপির সাথে হেফাজতে ইসলাম বা অন্যান্য ধর্মভিত্তিক দলের ঘনিষ্ঠতা উগ্রবাদ দমনে তাকে কিছুটা নমনীয় করতে পারে। তবে দলের 31 দফা সংস্কার প্রস্তাবে ধর্মীয় স্বাধীনতার কথা স্পষ্ট করা হয়েছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আল মাসুদ হাসানুজ্জামান মনে করেন, তারেক জামায়াতে ইসলামী বা হেফাজত ইসলামের মতো ধর্মীয় দলগুলোকে
পাশে রাখবেন, নাকি নিজেকে একজন লিবারেল ডেমোক্রেট হিসেবে প্রতিষ্ঠা করবেন, এটাই হবে এই মুহূর্তে তার রাজনীতির বড় মার্ক। বিএনপির সাধারণ কর্মীদের কাছে তারেক রহমান কেবল একজন নেতা নন, বরং একটা বড় ইমোশন। দীর্ঘ 15 বছর পর তাকে সরাসরি সামনে পাওয়া তৃণমূলের জন্য হবে এক বিশাল টনিক। তার সাংগঠনিক দক্ষতা নিয়ে বিরোধীরাও সংশয় প্রকাশ করে না। 2001 সালের নির্বাচনে বিএনপির বিশাল জয়ের পেছনে তার তৈরি করা তৃণমূল সমন্বয় একটি বড় কারণ ছিল। তিনি বগুড়া থেকে উঠে এসে সারা দেশের সাংগঠনিক কাঠামো বদলে দিয়েছিলেন। এবারও তিনি সেই পুরনো জাদুকরী সাংগঠনিক শক্তি ব্যবহার করতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বর্তমান পরিস্থিতিকে ধ্বংসপ্রায় রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন। তার মতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। এই সময় তারেক রহমানের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। তিনি কি পারবেন ধ্বংসস্তূপ থেকে প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে? বিশ্লেষকরা মনে করেন প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের বরফ গলানো এবং পশ্চিমাদের আস্থা অর্জন করা হবে তারেকের বৈদেশিক নীতির প্রধান চ্যালেঞ্জ। বিএনপি বলছে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের শুরু। তবে বিশ্লেষকরা মনে করেন তিনি যদি প্রতিশোধের পরিবর্তে সহনশীলতা, দুর্নীতির পরিবর্তে স্বচ্ছতা এবং উগ্রবাদের পরিবর্তে মধ্যপন্থা বেছে নিতে পারেন, তবেই তিনি নিজেকে আ গ্রেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের জন্য ক্ষুধার্ত। সেই পরিবর্তন কি তারেক রহমানের হাত ধরে আসবে, নাকি পুরনো গল্পের নতুন সংস্করণ হবে, তা সময়ই বলে দেবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।